তাহলে ফার্স্টে মেন্ডার, ঠিক আছে। মেন্ডার জিনিসটা কি? মেন্ডার হচ্ছে হলো আমাদের যে নদীগুলো আছে সেই নদীগুলো দেখতে আমাদের এস শেপ বেন্ডের মতো হয়। এস শেপ বেন্ড অর্থাৎ বাঁকানো এস শেপের মতো হয়, ঠিক আছে। এরকম করে আমার নদীগুলো কই চলে যায়, বিভিন্ন দিকে আমার চলে যায়, ডিস্ট্রিবিউটেড হয়, ঠিক আছে। এইটাকে আমি বলছি মেন্ডার। আমি যদি বাংলাদেশের রিভারের ব্যবস্থা দেখি, আমরা একটু দেখি যে রিভার ডিস্ট্রিবিউশন, তাহলে আমরা এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। কোথায় 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 যে কোনো একটা স্যাটেলাইট ইমেজ যদি আমি দেখি, সাপোজ এইটাতে আমরা একটু জুম করে দেখি। হ্যাঁ, এই যে দেখেন এই রিভারগুলো কি হয়েছে যে আমার সুন্দর মতো, আমি যদি এটাকে জুম করে দেখি তাহলে আমার এইখানে এই রিভারগুলো বেন্ড হয়েছে, এই যে সুন্দর মতো এসের মতো বেন্ড হয়ে গেছে। তাহলে আমাদের সারা পৃথিবীর রিভারগুলা সাধারণত এইভাবে বেন্ড হয়ে বিভিন্ন দিকে ডিস্ট্রিবিউটেড হয়। তাহলে এই যে বেন্ডটা হচ্ছে, এটাকে আমি বলছি হলো মেন্ডার রিভার। ওকে, তাহলে মেন্ডার রিভারের ক্যারেক্টারিস্টিক্সটা কী হবে? ইউজুয়ালি লো ভেলোসিটি, অর্থাৎ এর ভেলোসিটিটা কম হবে। কেন কম হবে? কারণ মনে করেন যে একটা রিভার আমার এরকম স্ট্রেট যাচ্ছে, এদিক থেকে এইদিকে ফ্লো করতেছে, আর একটা রিভার মনে করেন আমার এরকম বাঁকা হয়ে তারপরে এইদিকে ফ্লো করতেছে। তাহলে যে বাঁকা হয়ে ফ্লো করতেছে সে কি হবে? এই জায়গাতে এসে একটা ধাক্কা খাবে, এখানে এসে আর একটা ধাক্কা খাবে, এখানে এসে আর একটা খাবে, এরকম করে সে কি হবে যে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন বেন্টে সে কি হবে যে ধীরে ধীরে স্লো হয়ে যাবে, ঠিক আছে। এর জন্য এদের ভেলোসিটিটা আমাদের কি হয়? এদের ভেলোসিটিটা আমাদের কম হয়, ইউজুয়ালি লো ভেলোসিটি। ইজিলি ডিফ্লেক্টেড, অর্থাৎ এটা খুবই সহজে ডিফ্লেকশন ঘটতে পারে। স্ট্রেইট রিভার যেটা সেটা তো সোজা চলাফেরা করবে, আমাদের রিভার যেটা পানি যেটা সেটা সোজাসুজি আমাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে। কিন্তু এখানে যদি আমাদের কি হয় যে এইদিকে এসে ধাক্কা খাওয়ার পর অনেক সময় কি হয়ে যায় যে এটা এই দিক বরাবর বের হয়ে চলে যায়, বা সিমিলার জিনিস এখানে এসে ধাক্কা খাওয়ার পর এটা এই দিক বরাবর বের হয়ে চলে যেতে পারে। সো এখানে ডিফ্লেকশন খুবই সহজে হয়ে থাকে। আচ্ছা, কার্ভ ব্যাংক ইরোডেড মোর অ্যান্ড মোর, তাহলে ইরোশন কি বলছিলাম? আমি যদি ইরোশনে বাংলা বলি তাহলে ওইটা হচ্ছে হলো নদী ক্ষয়। তাহলে ক্ষয় জিনিসটা কি? ক্ষয় জিনিসটা হচ্ছে হলো মনে করেন কোনো একটা জায়গাতে বারবার পানি এসে আঘাত করতেছে, তাহলে ওইটা কি আমার সয়েল দিয়ে গঠিত, ওই সয়েলটা আমাদের কি হয় যে ধীরে ধীরে ভেঙে যেতে থাকে, এটা হলো ক্ষয়। তাহলে যত বেশি কার্ভ থাকবে তত ওই কার্ভ পোর্শনে আমার কি হবে যে পানি এসে ধাক্কা খাবে এবং ওই জায়গাতে আমাদের ইরোশন হওয়ার পসিবিলিটি তত বাড়বে। ড্রপিং অফ সেডিমেন্ট অন দ্য কনভেক্স সাইড অফ দ্য চ্যানেল, অর্থাৎ আমাদের যে কনভেক্স সাইডটা আছে সেই কনভেক্স সাইডে আমাদের কি হবে যে আমার এই যে সেডিমেন্টটা আছে সেই সেডিমেন্টটা ধীরে ধীরে ড্রপ করবে, অর্থাৎ এই জায়গাতে আমাদের সেডিমেন্টেশন হবে। তাহলে এক জায়গাতে আমাদের ইরোশন হচ্ছে আর এক জায়গাতে সেডিমেন্টেশন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো কি বললাম? এগুলো হচ্ছে হলো আমাদের এই যে ক্যারেক্টারিস্টিক্স মিন্ডার স্ট্রিমের সেটা। তাহলে কনভেক্স সাইড বলতে আমরা কি বুঝি? কনভেক্স সাইড হচ্ছে হলো এই যে এটা হলো আমাদের কনভেক্স আর এটা হলো আমাদের কনকেভ, অর্থাৎ একটা উত্তল আর একটা হলো অবতল। তাহলে এই যে উত্তল সাইডে এখানে এসে যখন ধাক্কা খাবে তখন এখানে আমাদের ভেলোসিটি কমে যাবে এবং কিছু পরিমাণ সেডিমেন্টেশন এই জায়গাতে হবে। অক্সবো লেক, অক্সবো লেক হচ্ছে হলো এক ধরনের লেক যেটা আমাদের কিসের মাধ্যমে ফর্মেশন হয়? এই যে কাট অফের মাধ্যমে ফর্মেশন হয়। আমরা যদি অক্সবো লেকের রিয়াল পিকচার দেখে আসি একটা, যেরকম মনে করেন এই যে এটা একটা অক্সবো লেক, অথবা নাম সহ আছে কোন জায়গায়, এটা আমার অক্সবো লেক। তাহলে অক্সবো লেকটা কি? আমরা যদি ডেফিনেশনটা পড়ি যে ডিউরিং দ্য গ্রোথ অফ এ মিন্ডার, একটা মিন্ডার যখন আমার ধীরে ধীরে বাড়তে থাকে তখন ওর শার্পনেসটা রিভার বেন্ডেরও বাড়তে থাকে এবং দ্য নেক অফ দ্য মেন্ডার বিকামস ন্যারো অ্যান্ড ন্যারো, অর্থাৎ নেকটা আমাদের কি হইতে থাকে যে ধীরে ধীরে আরও ন্যারো হইতে থাকে। তাহলে আমি যদি দেখি এটা যদি আমার অক্সবো লেক হয় তাহলে এখানে কি হচ্ছে যে আমার মেন্ডারটা এই বরাবর যাচ্ছে, অর্থাৎ এই বরাবর আমার পানির ডিস্ট্রিবিউশন হচ্ছে।
তাহলে এটা যত হচ্ছে তত আমার কি হচ্ছে যে এর মধ্যবর্তী যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা ধীরে ধীরে কমতেছে। এটাই বলছে যে দ্য নেক অফ দ্য মেন্ডার বিকামস ন্যারো অ্যান্ড ন্যারো, অর্থাৎ এই ডিস্টেন্সটা আমার ধীরে ধীরে কমতে থাকে। ফাইনালি আ স্টেজ কামস হোয়েন দ্য রিভার কাটস থ্রু দ্য নেক অ্যান্ড স্টার্টস ফ্লোয়িং স্ট্রেট। অর্থাৎ ফাইনালি এটা কমতে কমতে কি হয় যে এমন একটা ফেজ আসে যে ফেজে আমার কি হয় যে এই দুইটা আমার এসে লেগে যায়, একটা আরেকটার সাথে লেগে যায় এবং আমার কি হয় যে পানি সোজাসুজি চলা শুরু করে। ঠিক আছে? আচ্ছা, এই যে সোজাসুজি পানি চলা শুরু করলো তখন কি হয় যে আমার এই যে বেন্ড যে পোর্শনটুকু আছে এই বেন্ড পোর্শনটুকু আলাদা হয়ে ওই জায়গা থেকে বের হয়ে আসে, এটাকে আমি বলছি হলো অক্সবো লেক। তাহলে অক্সবো লেকটা কি বাংলায় যদি বলি যে যখন আমার মেন্ডার গ্রো করতে থাকে তখন আমার রিভার বেন্ডে শার্পনেস বাড়তে থাকে এবং আমার হচ্ছে হলো রিভার যে নেকটা আছে সেই নেকটা ধীরে ধীরে ন্যারো হইতে থাকে। তাহলে এই ন্যারো হইতে হইতে এমন একটা পর্যায়ে আসে যে পর্যায়ে আমাদের রিভার নেকটা নেক বরাবর আমার আলাদা হয়ে যায় এবং একটা নতুন লেকে ক্রিয়েট হয় যেটাকে আমি বলছি অক্সবো লেক, এবং পানি আমার স্ট্রেইট চলা শুরু করে। ঠিক আছে? তাহলে এবার আমাদের রিয়াল যে পিকচারটা সেটা দেখি। তাহলে এই যে দেখেন এই জায়গাতে আমার কি হয়েছে, যে এই জায়গাতে আমাদের ধীরে ধীরে ন্যারো হচ্ছে, এই ন্যারোটা একসময় কি হয়ে যাবে আমার কেটে গিয়ে এখানে অক্সবো লেক ক্রিয়েট হবে। আবার এই যে দেখেন এটাতে কি হয়েছে, এই পয়েন্টটার কথা চিন্তা করেন যে এইদিকে আমার সোজা পানি চলে যাচ্ছে এবং এই পয়েন্টে আমার কি হয়েছে যে কাট হয়েছে, এই পয়েন্ট বরাবর কাট হয়ে এই লেকটা আমার নতুন তৈরি হয়েছে, এই লেকটাকে আমি বলছি হলো অক্সবো লেক। আচ্ছা, কাট অফটা কি? কাট অফ অলরেডি আমরা পড়ছি, সেটা হলো কাট অফের কারণে আমাদের অক্সবো লেকটা হয়। তাহলে কি বলছি, ইন অ্যান এক্সেসিভলি মিন্ডারিং রিভার আ পার্টিকুলার বেন্ড মে সামটাইমস বি অ্যাবান্ডন্ড বাই দ্য ফরমেশন অফ এ স্ট্রেইট অ্যান্ড শর্টার চ্যানেল। অর্থাৎ এটা আমার যখন কি হচ্ছে যে এই বরাবর যাচ্ছে এটা কি অনেক লং না, অনেক টাইম লাগতেছে, তাহলে এক সময় কি হয় যে যখন আমাদের বেন্ডটা শার্প হইতে থাকে তখন আমাদের কি হয় যে এটা এই বরাবর না গিয়ে সোজাসুজি এই পয়েন্টে এসে পৌঁছায়। তাহলে এই ধরনের টার্মটাকে আমি কি বলছি, কাট অফ, যেটা আমাদের কি করতেছে যে রিভারের লেনটাকে ধীরে ধীরে কমায় দিচ্ছে। একজন মনে করেন যে এখান থেকে নৌকা চালায়ে এই পয়েন্টে আসতেছে, আর একজন মনে করেন যে এই সরাসরি নৌকা চালায়ে এই পয়েন্টে আসতেছে। অবশ্যই যে লোকটা এই স্ট্রেট দিকে গেছে তার টাইম কম লাগবে। ঠিক আছে? সো আমার কাট অফটা কি, কাট অফ হচ্ছে হলো যখন কোনো মেন্ডারিং রিভারটা আমার কি হয় যে শার্প হইতে থাকে এবং এক সময় কি হয় যে স্ট্রেইট হয়ে চলাচল শুরু করে নদীর পানি, তখন সেটাকে আমি বলছি হলো কাট অফ। ইফেক্টস অফ কাট অফ কি, অর্থাৎ কাট অফের ইফেক্টটা কি হইতে পারে, ফার্স্ট যে ইফেক্টটা সেটা হচ্ছে হলো আমাদের যে রিভারটা আছে তার লেন্থটা কমে যায়। তাহলে কি বলছি, শর্টেন্স দ্য লেন্থ অফ দ্য রিভার, অর্থাৎ রিভারের লেন্থ কমে যায়। তারপর কি বলছি, ইনক্রিজ ইজ ভেলোসিটি। ভেলোসিটি কেমনে বাড়লো, মনে করেন যে সে যখন কি হচ্ছে যে এই বরাবর সে যাচ্ছে তখন আলটিমেটলি কি হচ্ছে যে এখানে সে একটা বেন্ড পাচ্ছে, যখনই সে বেন্ড পাচ্ছে তখন তার কি হচ্ছে যে ভেলোসিটি আমার অটোমেটিক্যালি কমায় দেওয়া লাগতেছে। যেরকম মনে করেন যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, সোজা রাস্তা দিয়ে যখন যাব তখন কি হবে যে আমি ওভার স্পিডে গাড়ি চালাই নিয়ে যেতে পারবো, কিন্তু যখনই আমার রাস্তার মোড় নিতে হবে তখন কি করতে হবে যে আমার স্পিডটা কমাই দিতে হবে। কেন? কারণ আমি মোড়ে গিয়ে ধাক্কা খাওয়ার একটা সম্ভাবনা আমার থাকবে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সে কারণে আমার কি বলতেছি, সিমিলার জিনিস আমার রিভারের ক্ষেত্রেও, যে যখন সে স্ট্রেইট ফ্লো করতেছে তখন তার ভেলোসিটি বাড়তেছে বা বেশি হচ্ছে, যখন সে আমার বেন্ড দিয়ে ফ্লো করতেছে তখন তার ভেলোসিটি কম হচ্ছে। দ্য রিভার আফটার আ কাট অফ উইল ফ্ল্যাটার ইজ গ্রেডিয়েন্ট। ফ্ল্যাটার মানে কি, একটা হলো ফ্ল্যাট গ্রেডিয়েন্ট। মনে করেন যে আমার এইটা হচ্ছে হলো স্টিপ গ্রেডিয়েন্ট আর এইটা হলো ফ্ল্যাট গ্রেডিয়েন্ট। অর্থাৎ আমাদের কি হয় যে যে স্লোপটা আছে সেই স্লোপটা ধীরে ধীরে কমে আসবে যখন আমাদের কি হবে যে কাট অফ হবে। কেন? কারণ সে স্ট্রেইট চলাচল শুরু করবে, সে আর বেন্ড দিয়ে চলতেছে না। তারপর কি বলছি, ডিউ টু কাট অফ abandoned channel curves become separated from mainstream by sediment deposition and obtains stagnant water in its oxbow lake, যেটা আমি কেবলই বলছি। এখানে একটা টার্ম আছে স্ট্যাগন্যান্ট ওয়াটার। স্ট্যাগন্যান্ট ওয়াটার মানে কি, যে ওয়াটারটা হলো স্থির, স্থির পানি। স্থির কোনটা স্যার, আমাদের পুকুরের পানি যেটা সেটা হলো স্থির, নদীর পানি যেটা সেটা হলো ফ্লো করতেছে। অর্থাৎ আমাদের যে অক্সবো লেকটা ফর্ম করতেছে সেটা আমাদের কি পানি হচ্ছে, যে স্থির পানি হচ্ছে। ঠিক আছে, ওটা আমার কোনো দিকে ফ্লো করে না। আচ্ছা, ফিচার্স অফ রিভার ডিপোজিট।
ডিপোজিট টার্মটা কই থেকে আসছে? ডিপোজিট টার্মটা আসছে সেডিমেন্ট থেকে। ডিপোজিট অর্থ কি? ডিপোজিট অর্থ হচ্ছে হলো আমার যে সেডিমেন্টটা আসতেছে এইটা ধীরে ধীরে কি হচ্ছে যে পানির নিচে জমা হচ্ছে, এটা হলো ডিপোজিশন। তাহলে এই ডিপোজিশনের বিভিন্ন ধরনের ফিচার আছে, অর্থাৎ বিভিন্ন টাইপের ডিপোজিশন আছে, সেগুলো নিয়ে আমরা এখন পড়ব। তাহলে অ্যালুভিয়াল ফ্যানটা কি? অ্যালুভিয়াল ম্যাটেরিয়াল হুইচ ফ্লোস ডাউন ফ্রম দ্য মাউন্টেন, অর্থাৎ এটা আমাদের কি হয় যে এটা যদি আমার মাউন্টেন হয়, এটা সাপোজ আমার মাউন্টেন, এখান থেকে আমাদের অ্যালুভিয়াল ম্যাটেরিয়াল যেগুলো থাকে বা সেডিমেন্ট যেগুলো থাকে সেগুলো আমার নিচে পড়ে পানির সাথে। পড়ে কি হচ্ছে যে এই জায়গাতে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে পানি যেটা সেটা বিভিন্ন দিকে ফ্লো করতেছে, বাট এইখানে যে আমার সেডিমেন্টগুলো আছে সেই সেডিমেন্টগুলো আমার জমা হচ্ছে, একেই আমরা বলছি অ্যালুভিয়াল ফ্যান। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হচ্ছে, কেন হচ্ছে? কারণ অ্যাব্রাপ্ট চেঞ্জ ইন দ্য গ্রেডিয়েন্ট। একটা হচ্ছে হলো সে কি স্টিপ গ্রেডিয়েন্টে ছিল, সে ভূমিতে যখন এসে পড়তেছে তখন সে কি ফ্ল্যাটার গ্রেডিয়েন্টে আসতেছে, যার কারণে কি হচ্ছে যে ওর যে সেডিমেন্টগুলো আসতেছে সেই সেডিমেন্টগুলো ভূমিতে আমার জমা হচ্ছে বা ল্যান্ডে উপর আমার জমা হচ্ছে। আচ্ছা, এটা হলো অ্যালুভিয়াল সয়েল। এখন এটাকে ফ্যান কেন বলতেছি? কারণ এই যে পোর্শনটুকু এটা দেখতে আমার হাত পাখার মতো। আমাদের হাত পাখাটা কীরকম? এরকম না আমাদের হাত পাখা? আমাদের হাত পাখা হলো এরকম, এটাও এরকম। ঠিক আছে, এটা আমাদের কি হাত পাখার মতো দেখতে, এই জন্য এটাকে আমরা বলি অ্যালুভিয়াল ফ্যান। চলেন অ্যালুভিয়াল ফ্যানের আমরা একটা রিয়েল পিকচার দেখে আসি। এই যে দেখেন, এই মাউন্টেন থেকে ধীরে ধীরে পানিটা কি হয়েছে, নিচের দিকে ঝর্ণা আকারে পড়ছে, পড়ার পরে এই জায়গাতে এসে পানি যখন ধাক্কা খাচ্ছে তখন সে কি হচ্ছে, এই জায়গা বরাবর যত ধরনের সেডিমেন্ট আছে তারা সুন্দর মতো ফ্যানের শেপে এই জায়গাতে জমা হচ্ছে। সিমিলার ওয়েতে আমরা যদি আরও দেখি, এইটা দেখা যাক, তাহলে এই বরাবর এসে আমার কি হচ্ছে, এখানে ফ্যান আকারে সেডিমেন্ট জমা হচ্ছে, পানিগুলো এইদিকে আমার চলে যাচ্ছে। সিমিলার থিং এখানে দেখি, এই মাউন্টেন থেকে এসে আমাদের কি হচ্ছে, ফ্যানের মতো একটা শেপ ক্রিয়েট করতেছে। তাহলে এটাকে আমরা কি বলছি? অ্যালুভিয়াল ফ্যান। আচ্ছা, অ্যালুভিয়াল কোনটা কি? অ্যালুভিয়াল কোন হচ্ছে হলো যেটা কোণের মতো দেখতে, সেটা হলো কোন, অর্থাৎ এই শেপটা এরকম হবে। আর ফ্যান শেপটা কীরকম হবে? ফ্যান শেপটা এরকম হবে। তাহলে এটাকে আমরা বলছি অ্যালুভিয়াল কোন, এটাকে বলছি অ্যালুভিয়াল ফ্যান। তাহলে অ্যালুভিয়াল কোনটাকে কি বলছে? হোয়েন দ্য স্লোপ অফ দ্য ডিপোজিট ইজ মোর দ্যান 10 ডিগ্রি। এরা একটা কন্ডিশন দিয়ে দিছে যে যখন আমাদের ডিপোজিশনের স্লোপটা 10 ডিগ্রি অপেক্ষা বেশি হবে তখন ওটাকে আমরা কোন বলবো, যখন স্লোপটা 10 ডিগ্রি অপেক্ষা কম হবে তাকে আমরা ফ্যান বলবো। ঠিক আছে, আচ্ছা, ফিচার্স অফ রিভার ডিপোজিট। ফ্ল্যাট প্লেন, তাহলে ফ্ল্যাট প্লেনের ভেতর কোনটা? ফ্ল্যাট প্লেন সাধারণত বাংলাদেশে দেখা যায়। তাহলে কি বলছে? ডিউরিং ফ্লাডস রিভার ওভারফ্লো ইজ ব্যাঙ্ক দেয়ার বাই সাবমার্জিং দ্য অ্যাডজাসেন্ট এরিয়া হোয়ার ডিপোজিশন অফ অ্যালুভিয়াল ম্যাটেরিয়াল টেক প্লেস, দ্য অ্যালুভিয়াল প্লেন ফর্মড ইন দিস ওয়ে ইজ কল্ড ফ্ল্যাট প্লেন। তাহলে নর্মাল বাংলায় যদি আমি বলি, সাপোজ আমাদের যে নদীর পাড়টা আছে, আমাদের ফ্লাডের টাইমে কি হয় যে ওই নদীর পাড়ে আমাদের পানি আসে, পানি এসে আমাদের পাড়ের যা কিছু আছে সেগুলো দিয়ে ফ্লো হয়ে যায়, এবং আলটিমেটলি 3 থেকে 4 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ পর এই পানিটা আমার কি হয় যে বেশিরভাগ ইভাপোরেশন হয়ে যায়, কিছু ইনফিল্ট্রেশন হয়ে যায়, কিছু আবার রিভারে ব্যাক করে। এই যে যখন ব্যাক করে সে আসে হচ্ছে হলো যত ধরনের সেডিমেন্ট আছে সব নিয়ে, কিন্তু সে যখন ব্যাক করতেছে তখন সে বেশিরভাগ সেডিমেন্ট কি হচ্ছে যে আমাদের যে সয়েলটা আছে বা যে ল্যান্ড এরিয়াটা আছে সেই জায়গাতে আমাদের জমা পড়ে যাচ্ছে, বাকি পানিটা আমাদের রিভারে চলে যাচ্ছে। এই যে ফ্লাড যে কি করতেছে যে আমার নদীর যে সয়েলটাকে নিয়ে এসে আমাদের ল্যান্ডে দিয়ে দিচ্ছে, এটাকে আমি বলছি ফ্লাড প্লেন। ঠিক আছে, তাহলে এই ফ্লাড প্লেন বরাবর আমরা কি করি, আমরা ঘনবসতি তৈরি করি। আমরা হচ্ছিল জেলেরা কি করে, জেলে ফার্মার যাই হোক না কেন তারা বাসা বানায় ওইখানে, যাযাবররা ওইখানে বাসা বানায়, বাসা বানায় কি করে যে তারা চাষাবাদ করে, তারা হচ্ছে হলো মাছ ধরার কাজ করে বা নৌকা নিয়ে হচ্ছে হলো নদীতে যায়। কেন? কারণ এই যে সয়েলটা আছে এই সয়েলটা আমার খুবই ফার্টাইল একটা সয়েল, খুবই ফার্টাইল সয়েলের হওয়ার কারণে আমার কি হয় যে এই জায়গাতে আমাদের চাষাবাদ প্রক্রিয়া বা আমাদের কাল্টিভেশন প্রক্রিয়া অনেক ভালো হয়। ঠিক আছে, এই জন্য এই জায়গাতে আমাদের মানুষরা কি করে, থাকা শুরু করে।
ওকে, আর কি আছে? ন্যাচারাল লেভি। ন্যাচারাল লেভিও সেম টাইপের জিনিস, যে যখন আমাদের কি বলছে, ফ্লো অফ দ্য ওয়াটার ইনক্রিজ ইন আ রিভার ডিউরিং ফ্লাড সিজন, দ্য ওয়াটার লেভেল ফার্স্ট ফিল দ্য রিভার চ্যানেল আপ টু দ্য টপ, দেন কজ ফ্লাডিং ইন দ্য অ্যাডজাসেন্ট ভ্যালি। যেটাকে বলি বললাম যে ফ্লাডের টাইমে আমাদের কি হয়, যে পানি জমতে জমতে এক সময় ওর আশেপাশে যে এলাকাটা আছে সেই এলাকা বরাবর পানি ফ্লো করে। আচ্ছা, কি বলছি, যে ডিউ টু দিস সাডেন স্প্রেড অফ ওয়াটার দ্য ফ্লো ভেলোসিটি ইজ কনসিডারেবলি রিডিউসড, কজিং ম্যাক্সিমাম ডিপোজিশন নিয়ার দ্য টপ এজ অফ দ্য চ্যানেল। আচ্ছা, মনে করেন যে এই জায়গাতে আমরা থাকি, ঠিক আছে, এই জায়গাতেও মনে করেন যে আমরা থাকি। ওকে, এখন কাহিনী যেটা, সেটা হচ্ছে হলো ফ্লাডের টাইমে আমাদের কি হবে, যে এখানে বৃষ্টি হবে, বৃষ্টি হয়ে একসময় কি হবে, যে এই পানির অ্যামাউন্ট বেড়ে যাবে। পানির এখন বেড়ে গেলে কি হবে, যে এরা ওভারফ্লো করবে, অর্থাৎ পানি ওভারফ্লো করবে। তাহলে এই যখন পানি ওভারফ্লো করবে, তখন এই যে এজটা, যেটা হলো রিভারের এজ, যাকে আমরা বাংলায় নদীর পার বলতেছি, এই নদীর পার বরাবর আমাদের ভেলোসিটি কমে গিয়ে এই জায়গাতে আমাদের সয়েলের ডিপোজিশন হয়। তাহলে যখন এই জায়গাতে সয়েলের ডিপোজিশন হবে এবং প্রতিবার ফ্লাড হইতে হইতে অনেকগুলা ফ্লাডের পর এই জায়গাতে একটা শক্ত একটা ল্যান্ডই ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এই যে শক্ত একটা ল্যান্ড এরিয়া এই জায়গাতে ক্রিয়েট হচ্ছে কিসের কারণে, যে ফ্লাডের কারণে, তাকে আমরা বলছি হলো ন্যাচারাল লেভি। তাইলে ফ্লাড প্লেইন আর লেভির মধ্যে পার্থক্য কি? ফ্লাড প্লেইন হচ্ছে হলো ব্যাংকের পাশে যে জায়গাতে আমাদের অ্যালুভিয়াল ম্যাটেরিয়াল জমা হচ্ছে সেটা ফ্লাড প্লেইন, কিন্তু লেভিতে আমাদের কি হচ্ছে, যে বারবার ফ্লাডের কারণে নদীর পাড়ে আমাদের যে কি একটা নির্দিষ্ট উঁচু বা নর্মাল ল্যান্ড থেকে একটু হাইটে যে আমাদের কি হচ্ছে, যে সয়েল ডিপোজিশন হচ্ছে, তাকে আমরা বলছি ন্যাচারাল লেভি। আচ্ছা, ডেল্টাটা কি? ডেল্টা হচ্ছে হলো ডিপোজিশন অফ সেডিমেন্ট দ্যাট ইজ ক্যারিড বাই রিভার অ্যাজ দ্য ফ্লো লিভস ইটস মাউথ আর এন্টার্স দ্য স্লোয়ার মুভিং অফ দ্য স্ট্যাগন্যান্ট ওয়াটার। আচ্ছা, এই ছবিটা আমরা খেয়াল করি। তাহলে এই ছবিতে আমাদের কি হচ্ছে, যে এটাও আমাদের সাপোজ যে যে মেইন রিভারটা আছে সেটার চ্যানেল। তাহলে সে এসে কি হচ্ছে, যে একটা চ্যানেল এই দিকে যাচ্ছে, একটা চ্যানেল এই দিকে যাচ্ছে, আর একটা চ্যানেল এই দিকে যাচ্ছে। তাহলে এক সময় কি হচ্ছে, যে তারা আলটিমেটলি কই গিয়ে মিলতেছে, এই জায়গায় গিয়ে মিলতেছে, ঠিক আছে। এবং এর পানিটা কি, এর পানিটা হলো স্থির অবস্থায় আছে। তাহলে কি বলছি, যে যখন রিভারের ফ্লোটা আমার এন্টার করে কোনো স্লো মুভিং অথবা স্থির কোনো ওয়াটার রিসোর্সে, তখন সেখানে আমাদের কি হয়, যে ডিপোজিশনটা হয় সেটাকে আমি বলছি হলো রিভার ডেল্টা। তাহলে আমরা রিভার ডেল্টার আসল পিকচার দেখে আসি একটা। এই যে, তাহলে এই জায়গাতে কি হয়েছে, যে এগুলো হলো আমার ফ্লো, এরা এসে কই মিট করছে, যে যে জায়গাতে আমাদের কি, যে স্লোয়ার মুভিং একটা ওয়াটার রিসোর্স আছে, বা তারা মুভি করে না, স্ট্যাগন্যান্ট, ঠিক আছে। এখানে এসে মিট করার কারণে কি হয়েছে, এখানে এসে মিট করার কারণে আমাদের এই জায়গা বরাবর আমাদের হচ্ছে হলো সয়েলের ডিপোজিশন হয়েছে। এই যে অংশটুকু, এই টোটাল অংশটুকুকে আমি বলছি রিভার ডেল্টা। আমি যদি আরেকটা চিত্র দেখাই, এই যে দেখেন, তাহলে এই বরাবর আমার কি করতেছে, যে মিট করতেছে যে জায়গাটাতে আমার এই যে দেখেন পুরো ওয়াটার রিসোর্সটা স্ট্যাগন্যান্ট, অর্থাৎ এই ওয়াটার রিসোর্সটা আমার ফ্লো করে না, ঠিক আছে। সো এরা যখন এসে এটার সাথে মিট করতেছে, তখন এর আশেপাশে আমাদের বিভিন্ন ধরনের সয়েল ডিপোজিশন হচ্ছে। এই ডিপোজিশনের কারণে এগুলোকে আমি ডেল্টা বলছি, যেরকম এটা একটা ডেল্টা, এটা ডেল্টা, এটা ডেল্টা, এখানেও সেম প্রসিডিওর হচ্ছে। ওকে, এবার আসছে জিওমরফিক প্রসেস। জিওমরফিক প্রসেসটা কি, যে প্রসেসের মাধ্যমে all the physical changes which affect a modification of the earth surface from, অর্থাৎ যে প্রসেসের মাধ্যমে আমাদের আর্থ কিভাবে ফর্ম হবে সেটাকে কি করতেছি আমরা, কি বলে, যে মডিফাই করতেছি বা সেটার উপর আমরা ইফেক্ট ফেলতেছি, সেই প্রসেসগুলোকে আমরা বলছি জিওমরফিক প্রসেস। তাহলে এর ভেতর কী কী আছে, রানিং ওয়াটার, ওয়াইন্ড, তারপরে আসতেছে রান আপ, তারপরে আসতেছে আর্থকোয়াক। এই সবগুলো আমাদের কি করতেছে আলটিমেটলি, যে আমাদের ল্যান্ড কিভাবে ফর্ম হবে সেটার উপর ইফেক্ট ফেলতেছে। আচ্ছা, তাহলে জিওমরফিক প্রসেস তিন টাইপের প্রসেস নিয়ে আমরা পড়ব। একটা হলো এপিজেনিক প্রসেস, আর একটা হলো হাইপোজেনিক প্রসেস বা এন্ডোজেনিক প্রসেস, আর একটা হলো এক্সট্রা টেরিস্ট্রিয়াল প্রসেস। এপিজেনিক প্রসেস বা এক্সোজেনিক প্রসেস, এটাকে কি বলি, এপিজেন বা এক্সোজেনিক প্রসেস আর কি, সেটাকে আমরা বলবো হলো অ্যাগ্রেডেশন। অ্যাগ্রেডেশন মানে হলো কোনো কিছু ফর্ম করা, ডিগ্রেডেশন, ডিগ্রেডেশন মানে হলো কোনো কিছু ভেঙে যাওয়া,
আর হিউম্যান অ্যাক্টিভিটিস হলো আমরা কি ধরনের অ্যাক্টিভিটিস করতেছি সেটা কি ধরনের ইফেক্ট ফেলতেছে। তাহলে অ্যাগ্রেডেশন কি বলতেছে যে রানিং ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার, ওয়েভ, উইন্ড এগুলোর কারণে কি হচ্ছে যে বিভিন্ন জায়গাতে আমার বাতাস চলাচলের কারণে বা পানির চলাচলের কারণে বিভিন্ন জায়গাতে আমাদের নতুন ধরনের ল্যান্ডের ফর্মেশন হচ্ছে, এটা হলো অ্যাগ্রেডেশন। ডিগ্রেডেশনটা কি, মনে করেন যে একটা জায়গাতে এসে পানি বারবার ধাক্কা দিচ্ছে, সেই জায়গাতে আলটিমেটলি কি হচ্ছে যে আমার ইরোশন হচ্ছে। যখন ওই জায়গাতে ইরোশন হচ্ছে তখন আমার কি হবে যে ওই ল্যান্ডটা আমার ভেঙে যাবে, বা ওইখানে আমাদের কি হবে যে ওই পার্ট, নদীর পার্টটা আমাদের ভেঙে যেতে পারে, বা ওয়েদারিং ইফেক্টের কারণে আমাদের ডিগ্রেডেশন হয়ে থাকে। আর হিউম্যান অ্যাক্টিভিটিস কি, মনে করেন যে আপনি ড্যাম ক্রিয়েট করলেন, ড্যাম তৈরি করলেন, ড্যাম বিল্ড করলেন, বা মনে করেন যে কোনো একটা জায়গাতে স্লুইস গেট দিলেন, তাহলে এই ধরনের কারণে আমাদের কি হয় যে এই ইফেক্টগুলোকে আমরা বলছি এপিজেন বা এক্সোজেনিক প্রসেস। হাইপোজেন বা এন্ডোজেনিক প্রসেস কোনটা, ডায়াস্ট্রফিজম এবং ভলকানিজম। ডায়াস্ট্রফিজমটা কি আমরা একটু দেখি। ডায়াস্ট্রফিজম হলো যখন আমাদের লার্জ স্কেল ডিফরমেশন অ্যান্ড মুভমেন্ট অফ দ্য আর্থ ক্রাস্ট। আচ্ছা, কয়েকদিন আগে আমাদের একটা ভূমিকম্প হয়েছিল মায়ানমারে মনে হয়, যতদূর মনে পড়ে। তো এই ভূমিকম্পের কারণে কি হয়েছে যে ওর যে ল্যান্ডটা আছে ওই ল্যান্ডটা আমার কি হয়ে গেছে যে মুভ করে ফেলছে, ঠিক আছে। তাহলে ওইটাকে আমরা বলছি হলো ডায়াস্ট্রফিজম। যেরকম এখানে দেখি যে একটা বিশাল একটা ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পের কারণে আমার কি হয়েছে যে আগে এই দুই পার্ট কি ছিল যে একটা আর একটার সাথে অ্যাটাচ ছিল, কিন্তু এই ভূমিকম্পের কারণে কি হয়েছে যে এই জায়গাতে আমাদের ভাঙ্গন দেখা গেছে এবং দুই ভাগ হয়ে গেছে। তাহলে এটাকে আমরা বলছি ডায়াস্ট্রফিজম। আর কি বলছি, ভলকানিজম। তাহলে ভলকানিজম আমরা সবাই জানি যে আগ্নেয়গিরির যে ইফেক্টটা, সেটাকে আমরা বলছি ভলকানিজম। আর এক্সট্রা টেরিস্ট্রিয়াল প্রসেসের ভেতর কি পড়ে, ইনফল অফ ডেটারিওরেট। তাহলে ইনফল অফ ডেটারিওরেট মানে কি আমরা একটু দেখি। আচ্ছা, ডেটারিওরেট মানে হচ্ছিল কোনো জিনিস খারাপ হয়ে যাওয়া, ঠিক আছে, বা কোনো জিনিস আমার হচ্ছিল নষ্ট হয়ে যাওয়া। তাহলে এটা আমাদের জিওলজিতে কি বুঝায়। আচ্ছা, ডায়াস্ট্রফিজম যেরকম, ডেটারিওরেট সেরকম। মনে করেন যে কোনো একটা জায়গাতে আমার কি আছে যে আমার ল্যান্ড আছে, এই ল্যান্ড বরাবর আমাদের ফাটল হইলো, এই ফাটলটা আমাদের কি বলে যে আমরা ওই জায়গাতে ডেটারিওরেট হয়েছে, ঠিক আছে। তাহলে কোনো জিনিস যদি আমার ভেঙে যায় বা ফাটল ধরে, সেগুলোকে আমরা বলছি ডেটারিওরেট বা ডিগ্রেডেশন, যেটাই বলি না কেন দুইটা একই জিনিস, ঠিক আছে। তাহলে এই স্লাইডটা গেল। এই স্লাইড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এই স্লাইডটা ইম্পর্টেন্ট। এই স্লাইড আর কি মানে এই এখানে ম্যাথ আছে, স্লাইডটা অনেক ইম্পর্টেন্ট। সেটা হলো স্ট্রিম ওয়ার্ডারিং। স্ট্রিম ওয়ার্ডারিংটা কি, স্ট্রিম ওয়ার্ডারিং হলো স্যার স্ট্রিমের একটা নাম্বার দেওয়া, কি দেওয়া, নাম্বার দেওয়া, সেটাকে আমি বলছি হলো স্ট্রিম ওয়ার্ডারিং। মনে করেন যে আমরা স্কুলে থাকতে কি করতাম যে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, ফোর্থ বয়, এরকম করে একটা অর্ডার করতাম। স্ট্রিম অর্ডারিং জিনিসটা এরকম যে কোনটা ফার্স্ট অর্ডার, কোনটা সেকেন্ড অর্ডার, কোনটা থার্ড অর্ডার, কোনটা ফোর্থ অর্ডার, এভাবে আমরা রিভারদেরকে বা স্ট্রিমদেরকে একটা নাম্বার দেই, সেটাকে আমি বলছি হলো স্ট্রিম অর্ডারিং। এটা দুটোভাবে করা যায়, বা দুইটা ল আছে স্ট্রিম অর্ডারিংয়ের, একটা হলো স্ট্রিম নাম্বারের রেসপেক্টে আর একটা হলো স্ট্রিম লেন্থের রেসপেক্টে। একটা প্রপোর্শনাল লিমিট দেখায় আর একটা হচ্ছে হলো আমাদের ইনভার্স প্রপোর্শনাল দেখায়, ঠিক আছে। তাহলে ল অফ স্ট্রিম নাম্বারটা কি বলছি, দ্য নাম্বার অফ স্ট্রিম সেগমেন্টস অফ ইচ ওয়ার্ডার ফর্ম অ্যান ইনভার্স জিওমেট্রিক সিকোয়েন্স উইথ দ্য স্ট্রিম ওয়ার্ডার। মনে করেন যে আমার স্ট্রিম নাম্বার যত বেশি হবে স্ট্রিম অর্ডার তত কি হবে, দেখেন আমার এই চিত্রটা, যে স্ট্রিম নাম্বার যত বেশি স্ট্রিম অর্ডার তত কম, ঠিক আছে। স্ট্রিম নাম্বার যত কমবে স্ট্রিম অর্ডার তত বাড়বে, অর্থাৎ একটা ইনভার্স রিলেশন শো করে, ঠিক আছে। এটা হলো ল অফ স্ট্রিম নাম্বার। আর এটা হলো ল অফ স্ট্রিম লেন্থ। তাহলে এটা কি, এটা হলো স্ট্রিম অর্ডার যত বাড়বে লেন্থ তত বাড়বে। এটা হচ্ছে হলো আমাদের কি সমানুপাতিক একটা সম্পর্ক দেখায়। যেরকম আমার একটা অর্ডার যখন, তখন তার লেন্থ এতটুক, যখন আমার দুইটা তখন তার লেন্থ কত, প্রায় 20-এর কাছাকাছি মাইলের। যখন তিনটা অর্ডার থাকবে তখন আমাদের প্রায় 23 মাইলের কাছাকাছি। সো আমার যত স্ট্রিম অর্ডার বাড়বে
তত আমাদের কি হবে যে লেন্থও বাড়বে। আচ্ছা, তাহলে আমাদের দুই টাইপের অর্ডারিং আছে। আচ্ছা, এই অর্ডারিংটা তো আজকে শেষ হবে না, এটা আমরা নেক্সট ক্লাসে পড়ি নাকি? জি জি স্যার। স্যার, এটা ভালো হবে। কারণ এই অর্ডারিংটা আমরা শেষ করতে পারবো না, আলটিমেটলি যেটা হবে যে দুইটা অর্ডারিং আমাকে একসাথে পড়া